আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদের ২০২৪ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী সপ্তম, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস সম্পর্কে কিছু বলবো। তোমাদের বার্ষিক পরীক্ষায় যা থাকবে যে অভিজ্ঞতা ক্রমিক নম্বর, এখানে তোমার ৭ নম্বর অভিজ্ঞতাটা আছে, ৮ নম্বর, ৯ নম্বর, ১০ নম্বর, ১২ নম্বর এবং ১৩ নম্বর। কি অভিজ্ঞতাগুলো আছে? বাইনারি সংখ্যার গল্প, চলো বৃত্ত চিনি, বীজগাণিতিক রাশির উৎপাদক, গসাগু ও লসাগু। তারপর আছে নানান রকম আকৃতিমাপী বীজগাণিতিক রাশির সমীকরণ, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই যে এগুলো তোমাদের শিখন অভিজ্ঞতা আছে। এগুলোর উপর তোমাদের মূল্যায়ন হবে। মূল্যায়ন কাঠামো দেখো কি ধরনের মূল্যায়ন কাঠামোটা। এক হলো শিখনকালীন মূল্যায়ন, এটার উপর থাকবে 30%, আর সামষ্টিক মূল্যায়ন এটার উপর থাকবে 70%। ঠিক আছে। এখন এইখানে 30% শিখনকালীন মূল্যায়নটি কি আছে, কিভাবে কোনগুলো, এটা একটু দেখি। শিখনকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, আইটেমের নাম। ঠিক আছে, কি আইটেম থাকবে, এই 30 নম্বরের যে শিখনকালীন মূল্যায়নটা হবে কিভাবে নেওয়া হবে। তার মধ্যে তোমার 1 নম্বরটা হলো যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এটার উপর তোমার থাকবে 10 নম্বর। ঠিক আছে, এই যে এই ধরনের একটা প্রশ্নের নমুনা হতে পারে। ঠিক আছে, এই ধরনের তোমরা এটা একটু দেখে নিও। তারপর অনুসন্ধানমূলক কাজ, এখানে থাকবে তোমার 10 নাম্বার। হ্যাঁ, এগুলোর প্রশ্নগুলো এই ধরনের হতে পারে। ঠিক আছে, এটা নমুনা প্রশ্ন। তারপর শ্রেণী কাজ, এটা শ্রেণী কাজটা কি, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, এটার উপর থাকবে তোমাদের 10 নাম্বার। আর এই যে এখানে নমুনা কিছু প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এই তাহলে এগুলো তোমাদের হলো কি শিখনকালীন মূল্যায়ন, অর্থাৎ ক্লাসে বা বছর জুড়ে যে মূল্যায়নটা হয় সেটা হলো শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন। ঠিক আছে, এখন আমরা শিখব যে এই যে বার্ষিক পরীক্ষার যে এটা আছে সেটা। এটা দেখো, সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। সামষ্টিক মূল্যায়নের মধ্যে কি থাকবে, অভিক্ষার ধরন, সেটা হবে লিখিত, মানে পরীক্ষাটা হবে লিখিত, থাকবে পূর্ণ নম্বর 100, মানে 100 নম্বরের পরীক্ষা হবে। ওখানে লেখা ছিল 70%, সামষ্টিক মূল্যায়ন 70%, অর্থাৎ এই 100 নম্বরের পরীক্ষাটাকে ওরা যখন তোমাদের কাছে আমরা 100 নম্বরের পরীক্ষা নেব, কিন্তু এই 100 নম্বরটাকে কনভার্ট করা হবে 70%-এ। আর ওই যে শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন, সেখানে আমরা 70% ওখানে নেব, নিয়ে টোটাল 100% নিয়েই রেজাল্ট হবে। ঠিক আছে, তাহলে এই তাহলে পূর্ণ নম্বর হলো 100 নম্বর, সেটা হলো কি সামষ্টিক মূল্যায়ন। ঠিক আছে, আর এখানে তোমরা সময় পাবা 3 ঘন্টা। এখন কি এই যে 100 নম্বর যে পরীক্ষা নেওয়া হবে, কি নেওয়া হবে, তার মধ্যে দেখো ক্রম, তারপর আইটেমের নাম, তারপর প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা, উত্তর দিতে হবে, তারপর মোট নম্বর, সময়। তাহলে 1 নম্বরে যেটা থাকবে তোমার নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন, এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15টির উত্তর দিতে হবে এবং নাম্বার থাকবে টোটাল 15। তারপর এক কথায় উত্তর থাকবে 10টি, উত্তর দিতে হবে 10টিরে, থাকবে 10 নাম্বার। ঠিক আছে, তারপর 2 নম্বর ক্রম, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে থাকবে 13টি, উত্তর দিতে হবে 13টি, প্রতিটার জন্য 2 নাম্বার, এজন্য 13 দুনা 26। ঠিক আছে, তারপর দেখো রচনামূলক প্রশ্ন, এটা হবে দৃশ্যপট নির্ভর, থাকবে 10টি, উত্তর দিতে হবে 60টির, আর প্রত্যেকটার নাম্বার হলো 7, তাহলে 7 7 49, এইভাবে। আবার এই দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো, সেটা ক, খ, গ থাকতে পারে বা ক খর মধ্যে থাকতে পারে। আর নাম্বারগুলো কিভাবে থাকতে পারে, যেমন 3 যোগ 4, অর্থাৎ কয়ে যদি তোমার 3 থাকে, ক্ষয়ে থাকবে 4, বা এমন কোনো প্রশ্নে দেওয়া আছে ক খ গ দেওয়া আছে, তাহলে কয়ে থাকতে পারে 1 নাম্বার, ক্ষয়ে থাকতে পারে 2 নাম্বার, গয়ে থাকতে পারে 4 নাম্বার। বা এমন কোনো প্রশ্ন দেওয়া আছে যেখানে তোমার ক খ গ দেওয়া আছে, সেখানে কয়ে 1 নাম্বার আছে, ক্ষয়ে 3 নাম্বার, গয়েও 3 নাম্বার। বা এমন কোনো প্রশ্ন আছে যেখানে 3টা প্রশ্ন দেওয়া আছে ক খ গ, কয়ে হতে পারে 2 নাম্বার, ক্ষয়ে হতে পারে 2 নাম্বার এবং
গয় হতে পারে 3 নাম্বার, এই ধরনের হতে পারে, ঠিক আছে? যে কয়ে থাকবে 1 নাম্বার, ক্ষয়ে থাকবে 2 নাম্বার, গয়ে থাকবে 4 নাম্বার, এটা ফিক্সড নয়। এটা এই ধরনের হতে পারে, ঠিক আছে? যে তোমরা আগে যেমন করেছো, কয়ে ছিল 1 নাম্বার, ক্ষয়ে ছিল 2 নাম্বার, গয়ে ছিল 3 নাম্বার, গয়ে ছিল 4 নাম্বার, ওটা ফিক্সড ছিল। তবে এখানে ফিক্সড নয়, এটা এ ধরনের হতে পারে। তাহলে দেখো মোট নম্বর এখানে হলো বহু নির্বাচনে 15, আর এক কথায় উত্তর হলো 10। হ্যাঁ, তাহলে আর এইখানে হলো তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 26, আর তোমার ওই যে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর সেখানে থাকবে 49। টোটাল এগুলো যদি যোগ করো তাহলে 100 নাম্বার হবে, ঠিক আছে? মোট 100 নাম্বার হবে, আর এজন্য সময় পাবে 3 ঘন্টা, ঠিক আছে? এখন আমি তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের কিছু নমুনা প্রশ্ন দেখাচ্ছি এখানে। যেমন এটা হলো চলো বৃত্ত চিনি, এই অধ্যায় থেকে আমি কিছু যেমন এক কথায় উত্তর যেগুলো প্রশ্ন আছে সেগুলো কিছু নমুনা দেখাচ্ছি। যেমন কত তারিখে পাই দিবস পালিত হয়, ঠিক আছে? তাহলে এখানে কত আছে? উত্তর আছে 14ই মার্চ। তাহলে এটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? চলো বৃত্ত চিনি এই অধ্যায় থেকে আমি এগুলো দেখাচ্ছি। তারপর সংখ্যা রেখায় কোন দুইটি পূর্ণ সংখ্যার মাঝে পাই এর অবস্থান? তাহলে উত্তর হলো 3 ও 4, 3 ও 4। তারপর কি আছে? তারপর দেখা যাচ্ছে সাইকেলের চাকা একবার ঘুরে ব্যাসের কত গুণ দূরত্ব অতিক্রম করে? উত্তর হলো পাই, উত্তর হলো পাই। তারপর লেখা আছে যে 4 নম্বর প্রশ্নটা যদি দেখি, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো পাই আর স্কয়ার। এখানে আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তারপর 5 নম্বর প্রশ্ন, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্য কি বলে? উত্তর হলো পরিধি। তারপর 6 নম্বর প্রশ্ন, একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? উত্তর হলো 2টি। তারপর বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বের দ্বিগুণ দূরত্বকে কি বলে? উত্তর হলো ব্যাস। তারপর 8 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, 8 নম্বর প্রশ্ন, পরিধির উপর বিন্দুর সংখ্যা কয়টি? এটা হবে অসংখ্য। তারপর 9 নম্বর প্রশ্নটা, বৃত্তের পরিধি 56.52 সেমি হলে ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ হলো 9 সেমি। এখানে পরিধি দেওয়া আছে, তাহলে আমরা জানি পরিধি সমান কি 2 পাই আর। তাহলে 2 পাই আর সমান 56.52। এখানে ক্যালকুলেশন করে আমরা আর সমান বের করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে পায়ের মান আমরা অঙ্ক করার সময় ধরি যে 3.1416, সেভাবে ধরে করবে, তাহলে ব্যাসার্ধ তুমি 9 সেমি পাবে, ঠিক আছে? তারপর 10 দেখো, 10টা কি? কোনো বৃত্তের জ্যা এর সংখ্যা সর্বোচ্চ কয়টি? কোনো বৃত্তের জ্যা এর সংখ্যা, এটা হলো অসংখ্য। কতগুলো জ্যা? এটা হলো অসংখ্য। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? উত্তর হবে 2 গুণ। তারপর 12 নম্বরটা দেখো, কোনো বৃত্তের ব্যাস 30 সেমি হলে ক্ষেত্রফল কত? তাহলে ব্যাস দেওয়া আছে 30 সেমি, তাহলে ব্যাস হলো ব্যাসার্ধের কি দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কত পাই? ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসার্ধ আর সমান আমরা বলতে পারি 30/2, অর্থাৎ 15 সেমি। তাহলে আর আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান লিখবো পাই আর স্কয়ার, তারপর পায়ের মান 3.1416, আর এর মান তো পাচ্ছি 15। তাহলে 15 স্কয়ার করলে হিসাব করে আমরা এটা পাবো এই যে 706.5 বর্গ সেমি। এটা আসলে এটা বুঝতে পারছো? আমি আরো পরে করে দেব, জাস্ট আমি তোমাদের নমুনা প্রশ্নগুলো দেখাচ্ছি। তারপর 13 দেখো, একটি গাড়ির চাকা 980 মিটার পথ যেতে 78 বার ঘুরে, চাকার ব্যাসার্ধ কত সেমি? তাহলে এখানে উত্তরটা হবে 200 সেমি। আমি এখানে তোমাদের ডিটেলস কিছু বলে দিচ্ছি না, জাস্ট উত্তরটা বলছি। কারণ একটি চাকার পরিধি সমান 2 পাই আর, 2 পাই আর সমান এটা ধরে আমাদের
কত, অর্থাৎ 78 টু পাই আর ইকুয়াল টু এই যে 980 মিটার ধরতে হবে। তাহলে হিসাব করে আমরা ব্যাসার্ধ আর সমান 200 পাবো। আচ্ছা, এখানে 14 দেখো কি বলছে, 120.5 সেমি দীর্ঘ তারকে পেঁচিয়ে কত সেমি ব্যাসার্ধের বৃত্ত তৈরি করা সম্ভব? তাহলে এটা উত্তর হবে 19.19। ঠিক আছে, আমি এখানে অঙ্কটা করে দিচ্ছি না, জাস্ট প্রশ্নগুলো কেমন সেটা বলে দিচ্ছি। তারপর 15 নম্বর দেখো, এখানে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস 29 সেমি হলে পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে এখানেও তোমরা এটা উত্তর হবে 4:29। ঠিক আছে, এটা। তারপর বৃত্তের পরিধি 16 সেমি হলে ব্যাসার্ধ কত সেমি? তাহলে এইটা উত্তর হলো 8/পাই বা 2.56 সেমি প্রায়। এই যে, তো আমি অঙ্কগুলো করে দিচ্ছি না, আমি অঙ্কগুলো আরেকদিন করে দেবো। ঠিক আছে, আমি জাস্ট নমুনা প্রশ্নগুলো দেখাচ্ছি। তারপর 17 দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 19 সেমি হলে ব্যাসার্ধ কত? তাহলে এটা যেহেতু মুখে বলে দেওয়া যায়, এটা বৃহত্তম জ্যা মানে কি? ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হলো কি? ব্যাস। তাহলে ব্যাস দেওয়া আছে 19 সেমি, তার মানে কি ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, মানে 19কে 2 দিয়ে ভাগ দিলে আমরা এটা পাই। ঠিক আছে, তারপর 18 দেখো, বৃত্তের ব্যাস দেওয়া আছে 10 সেমি হলে বৃত্তের পরিধি ও ব্যাস অনুপাত কত? তাহলে তাহলে বৃত্তের কি বলছে, পরিধি সমান 2 পাই আর, এই সূত্র প্রয়োগ করে করতে হবে। আর ব্যাসের অনুপাত, ব্যাস তো এখানে দেওয়া আছে, তাদের অনুপাতটা আমরা পাবো যে পাই অনুপাত 1। ঠিক আছে, এটা পাবো। ঠিক আছে, হ্যাঁ। তারপর দেখো এখানে 19 নম্বর প্রশ্ন, যেমন এটা একটা অঙ্ক দেওয়া আছে, 3 সেমি ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তদ্বয়ের কেন্দ্র একই, দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেমি? হ্যাঁ, এটা উত্তর হবে 22। ঠিক আছে, তারপরে 20 নম্বরটা দেখো, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 200.96 মিটার হলে গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল কত? অর্থাৎ এই যে এটুর ক্ষেত্রফল কত? তাহলে আমরা এটার উত্তর পাচ্ছি যে 100.48 সেমি। এইভাবে তোমাদের যে এক কথায় প্রশ্নগুলো আছে সেগুলো পাবা। ঠিক আছে, এইভাবে তোমাদের অ্যান্সার করে দেখাইতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই আজকে নমুনা এটা দিচ্ছি, পরে এগুলোর আমি তোমাদের ডিটেলস করে দেখাবো। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।